অনেক ধন্যবাদ। আমি আসলে শুনলে ভালো হতো, কারণ এখানে যারা বিশেষজ্ঞ আছেন মাত্র ২ জন অধ্যাপকের কথা শুনেছি। আমার মনে হয় যে তাদের আলোচনাটা বেশি জরুরি। এবং সত্যি বলতে যে কালকে শামীমের কাজ আজকে সকালে একটা পাওয়ার আগে পর্যন্ত এই বিষয়ে খুব বেশি ধারণা ছিল না, খুব সামান্য ধারণা ছিল। তো সেটা স্বীকার করে নিয়ে বলি যে তথ্য প্রযুক্তির কারণে পৃথিবীতে যে অনেকগুলো সম্ভাবনা যেমন তৈরি হচ্ছে, কিছু কিছু ছোট ছোট বা অনেক দেশ এটাকে গুরুতর হিসেবে ভাবছে, এরকম অনেক সমস্যাও তৈরি হচ্ছে। কয়েক বছর আগে একটা চীনা সমস্যার কথা শুনেছিলাম, সেটা ওরা বলতেছিল যে এরকম ওটা হচ্ছে যে অ্যালফাবেট অ্যামনেশিয়া, মানে একটা অ্যালফাবেটগুলোকে ভুলে যাচ্ছে বাচ্চারা, কারণ হচ্ছে প্রচুর মোবাইল কিংবা কম্পিউটার বা অন্য প্রযুক্তি ব্যবহার করার জন্য। মানে আজকের আলোচনার সাথে হয়তো সব দিক থেকে প্রাসঙ্গিক না, কিন্তু একটা দিক থেকে এটা একটা সম্পর্ক আছে। সেটা হলো যে চীনের সরকার আবার এটাকে খুব গুরুত্ব দেয় যে তার সংস্কৃতির ধারাবাহিকতা, তার ঐতিহ্যিক ধারাবাহিকতা, এইটা কতখানি রক্ষা পাচ্ছে এই ডিজিটাল যুগে তার শিশুদের প্রবেশের মধ্যে দিয়ে। ফলে তারা আবার এটার জন্য আবার জাতীয় পর্যায়ে নানান রকম উদ্যোগ নেয়। এবং ওই বিবেচনা করলে আজকে এখানে এসে যেমন জানলাম যে আজকে যিনি উপস্থাপনা করছিলেন বা আরও কয়েকজন, তাদের নানান অভিজ্ঞতার কথা বললেন যে কীভাবে অনলাইনে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন কীভাবে হবে, মানদণ্ড কীভাবে ঠিক হবে। সেটাতে হিন্দি কেন্দ্রিক ভাষাগুলোকে গুরুত্ব দেওয়ার ফলে ইতিমধ্যেই একটা বিপর্যয় কিংবা একটা পিছিয়ে পড়া আমাদের জাতীয়ভাবে ঘটেছে। এটার কথা আমরা আভাসে ইঙ্গিতে কয়েকবার শুনেছি গত 10-12 বছরে, কিন্তু এটা নিয়ে যেভাবে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়ার দরকার ছিল, যে পরিমাণে বিনিয়োগ হওয়ার দরকার ছিল, প্রযুক্তিবিদদের এবং ভাষা বিশেষজ্ঞদের যে সম্মিলনটা দরকার ছিল, এটা কত বড় আকার হয়েছে আমি জানি না, কিন্তু এটা বোধহয় অনেক বড় জাতীয় ভিত্তিতে আলোচনার প্রয়োজন ছিল। আমি ছোট ছোট কয়েকটা বিষয়ে পর্যালোচনা বলি শামীমের আলোচনাটা নিয়ে। একটা হচ্ছে যে যেমন আমাদের দেশে অনেকগুলো ভাষা গোষ্ঠী আছে যাদের কথা শামীম বললেন। আমার একটা কৌতূহল যে এই ভাষাগোষ্ঠীর যে লিখিত বর্ণ বা প্রতিবর্ণীকরণ করাটা দরকার তাদের ভাষাগুলোকে, বা ধ্বনিকে করা দরকার, সেইটা কি রোমান হরফই করা দরকার? সেটা কি বাংলায় করা যায় কি না? কারণ একটা সময় কিন্তু কোনো হরফ বাংলাতে হয়েছিল, তারপর আবার সেটা বন্ধ হয়। এবং যদি আপনি বলেন যে না, এটাতে রোমান হলে সে ইংরেজির সাথে সুবিধা পাবে, কিন্তু যে বাংলাদেশে আবার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন, সে তো আবার সামাজিক নানান বাস্তবতার কারণে বাংলা ভাষার সাথে পরিচিত। ফলে এইটা কি তার জন্য সুবিধাজনক কি না, নাকি এই ক্ষেত্রে আসলে কি বলা যায় এটাকে আমরা একটা, আমি জানি না, আমি জাস্ট এটা জানার জন্য, বা এটা নিয়ে বোধহয় আরও অনেকগুলো বিষয় ভাবার সুযোগ আছে। তো কী বিবেচনা এটা প্রাধান্য পায়, সেটার মধ্যেও কোনো বৈশ্বিক ঔপনিবেশিকতার সূত্র থাকে কিনা। আরেকটা ছোট কনসার্ন আমি বলি, যেটা হচ্ছে যেটা ওই চীনা অভিজ্ঞতার কারণে হলো, যেমন এখানে মিত্র অ্যান্ড ঘোষের, আমার মনে হয় যে যেমন এই ডিজিটাল প্রযুক্তি একটা অসাধারণ দিক হচ্ছে যে আপনার ইনপুট এবং আউটপুটের মানে যেটাকে আপনি ইন্টারফেস হিসেবে দেখতেছেন, দুইটার অভিজ্ঞতা কিন্তু একদম ভিন্ন হতে পারে। আপনি আউটপুটটা দেখে ধারণাই করতে পারবেন না পেছনে কী কী কাজ করা হচ্ছে। এটার ফলে সেটার আপনার ইনপুটে রোমান যদি গুরুত্ব থাকে, কিংবা আমি একটু জানার চেষ্টা করেছিলাম যে চীনারা এই ক্ষেত্রে কোনো বিশাল ভূমিকা রেখেছে কিনা, যে তাদের এই তথ্য প্রযুক্তির জ্ঞানের ভিত্তি গড়ে তোলার বেলায় সে তার জাতীয় সংস্কৃতি, তার ভাষা, তার ধ্বনিগুলোকে গুরুত্ব দেবে, এটা তারা দেয়নি, কারণ তারা এটা মনে করে এটা অপচয় হতো। ফলে তারা রোমান যে একটা বৈশ্বিক কি বলবো এটাকে, একটা আধিপত্য বলি কিংবা এক ধরনের সকলের গ্রহণ করা, সেটা ইতিমধ্যেই ঘটেছে, সেটাকেই তারা গুরুত্ব দিচ্ছে। কিন্তু এর যে আউটপুট, এর যে ইন্টারফেস, এর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেই অংশটাতে যেন শিশুরা কিংবা পাঠকরা তার সাংস্কৃতিক ধারাবাহিকতার মধ্যে থাকে, সেইটাকে সে নিশ্চিত করেছে। যেটা শামীম তার আলোচনায় বলেছেন যে অনেকগুলো সম্ভাবনা কিন্তু থাকে, সবগুলো ধ্বনি, সবগুলো উচ্চারণ রীতি কিংবা যে যেটা পছন্দ করছে, স্বচ্ছন্দ বোধ করছে, সেটা বেছে নেওয়ার সুযোগ থাকে। সেই বিবেচনাগুলো আমাদের দরকার। কিন্তু ঢাকা শহরে আমি এখন এরকম প্রচুর শিশুকে দেখতে পাই যারা বাংলা ভাষা লিখতে আদৌ স্বচ্ছন্দ বোধ করে। সে বাংলা ইংরেজি দুইটা ভাষার সাথে পরিচিত, বাংলাটা সে বলতে পারে, লেখার বেলায় এবং বই পড়ার বেলায় সে আদৌ বাংলা ভাষায় পড়তে আগ্রহী না। এটা নিশ্চিতভাবেই অনেক গভীর, মানে একটা দুটো বাচ্চা না, আমি এটা এরকম শত শত বাচ্চা দেখার কারণে, এই শিশুদের দেখার কারণে আমার মনে হচ্ছে যে
এই বিষয়গুলো তো আমাদের মানে একদিকে যেমন এটা যেমন মধ্যযুগের পুঁথি কিংবা তিব্বতী ভাষায় বাংলাদেশ নিয়ে মধ্যযুগে কী কী সাহিত্য আলোচনা হয়েছে, এটা খুব এগিয়ে যাবে যদি আমরা এরকম একটা জ্ঞানভাণ্ডার সহজে পেয়ে যাই একদিকে। অন্যদিকে আমাদের রাজনীতিতে কিংবা আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষার বেলায় এটা কি ভূমিকা রাখবে, সেটা কিন্তু আমি কোনো অশুভ বিপদবাণী উচ্চারণ করছি না। আমি বলছি যে এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা বোধহয় করা দরকার। সেক্ষেত্রে আমাদের নীতি কী হবে বা শিক্ষানীতি কিংবা অন্য কিছুর মধ্যে সেটা কীভাবে গুরুত্ব পাবে। কারণ আমাদের চোখের সামনে গত 50 বছরে ইকবর মতো একটা বিশাল ভাষা, 7-8 কোটি মানুষ যে ভাষায় কথা বলতো, সেই ভাষা এখন আর কেউ ব্যবহার করে না, শুধু জাদুঘরে, মানে ওই ভাষায় আর কোনো বই প্রকাশিত হচ্ছে না। আর শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি যেহেতু এখানে প্রায় ছাত্র হিসাবেই জানি আসছি, সে কারণে ইয়েটা করা, যে মধ্যযুগে একটা রীতি ছিল যে দোভাষী বাংলা পুঁথি, সে বিষয়ে আমার খুব বিশাল কোনো পড়াশোনা নাই, কিন্তু অল্প কিছু ইতিহাসের বই পড়তে গিয়ে মনে হচ্ছে যে ওইটা তৈরি হওয়ার একটা বড় কারণ ছিল যে বাঙালি জনগোষ্ঠী কিন্তু সে বাংলা ভাষায় লিখতে অভ্যস্ত না, বরং তার যে বক্তব্যের পাঠের মধ্যে দিয়ে সে বোধহয় আরবি ফার্সি লিপির সাথেই বেশি পরিচিত হচ্ছিল। ফলে একটা সম্প্রদায় তৈরি হয়ে যাচ্ছিল যারা অন্য একটা হরফে, আরবি হরফে বা ফার্সি হরফে সে বাংলা পুঁথি পড়তে অভ্যস্ত হয়ে যাচ্ছে, বা তার পড়াটা তার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। তা আমার একটা বড় অংশ জনগোষ্ঠী যেহেতু বাংলা হরফের সাথে অভ্যস্ত, ফলে ওইটা শেষ পর্যন্ত হয়তো টেকে নাই। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে একই রকম একটা কাছাকাছি ঘটনা রোমান হরফকে নিয়ে বাংলায় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, সেইটার ভালো মন্দ কিংবা তাৎপর্য কী সেই বিষয়ে বোধহয় ভাবাটা দরকার। কিন্তু মানে আজকে এখানে এসে ভালো লাগলো যে আজকে অনেকগুলো তাদের ফন্ট কিংবা অন্যান্য অনেকগুলো কাজকর্ম নিয়ে পরিচিত হলাম। এটা প্রকাশক হিসাবে বলি, লেখক হিসাবে বলি, কিংবা একজন নাগরিক হিসেবে বলি, অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা করছেন। এটার সাথে অত বেশি পরিচয় বোধহয় আমার ছিল না, অনেকের হয়তো থাকতে পারে। কিন্তু এইগুলো নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনাটা হওয়া যেটা দরকার। আজকে আমি যেটা শুনলাম যে এটা ভোটাভুটি হওয়ারও কথা, আমি এটা শুনে একটু আতঙ্কিত হয়ে পড়ছি। আমি মনে করি যে এটা গণতন্ত্র হবে না, এটা বরং এটা হবে যে খুবই অল্প কিছু লোকের মতামত। বরং এগুলো নিয়ে যদি কিছু সময় যায়ও, অনেক বছর তো নষ্ট, কিন্তু যদি আমরা একটা বড় আকারে এটা নিয়ে কাজ করার চেষ্টা করি, এটা নিয়ে একটা জাতীয় এটার কী কী কনসার্নের বিষয় আছে, ভালো মন্দ কী কী সম্ভাবনা এবং সুযোগ আছে, সেগুলো নিয়ে একটু বড় আকারে আমরা কাজ করার চেষ্টা করি, সেটা বরং অনেক ভালো হবে। তো ধন্যবাদ। এবং আমার আরও অনেকগুলো কনসার্ন আছে, কিন্তু সেগুলো নিয়ে আমি এখন এই সময় বাঁচানোর জন্য আর তুলছি না। ধন্যবাদ সবাইকে।